টম রাইডার কিং এর পার্ট 3-তে তোমাদের সবাইকে স্বাগতম। যারা যারা পার্ট 1 আর 2 দেখো নেই তাদেরকে অনুরোধ করছি একটু যেয়ে দেখে আসো। তবুও সমস্যা নেই, এটা দেখে তুমি এনজয় করতে পারবে। তাহলে প্যাচাল না পেরে ভিডিওটা স্টার্ট করি। আমরা পার্ট 2-তে দেখেছিলাম হিয়ন একটা ছেলেকে মেরে তার মুখ থেকে রক্ত বের করে দেয়, এমনকি দাঁতও পড়ে যায় তার। এরপর বলে, দে তোদের কাছে যা যা কিছু আছে সব কিছু বের কর। এগুলো দেখার পর পার্ক কিয়ংতেই এবং তার সাথে থাকা ছেলেগুলো অবাক হয়ে যায়। পার্ক এগুলো শুনে বলতে থাকে, আরে দেখছস পোলাপাইনগো পাখা গজায় গেছে, নে তোর পাখা আমি এখনই কাটতাছি। এই বলেই পার্ক হিয়নকে ঘুষি মারতে আসে। পার্কের মারার আগেই হিয়ন এত জোরে ঘুষি চালায় যে সে দেখতেই পারে না। এমনকি হিয়নের ঘুষিতে পার্কের নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দেয়। তো হিয়ন এখনো থামে না। হিয়ন তার পা দিয়ে পার্কের মাথা ধরে খুব জোরে সোরে ট্যাকেল মারে, যার কারণে পার্কের নাক মুখ দিয়ে অনেক বেশি ব্লিডিং হওয়া শুরু করে। বাকি পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেরা চিন্তায় পড়ে যায়। পার্কের এরকমের অবস্থা দেখে সবাই বলতে থাকে, এর মতো ভালো ফাইটারও হিয়নের সামনে পারছে না, এটা কিভাবে কি? খনি দুইটা ছেলে হিয়নের উপর হঠাৎ করে অ্যাটাক করতে আসে। বাট আমাদের ভাই তো একটু আলাদা লেভেলেরই, কারণ সে একজনকে খনি দিয়ে আরেকজনকে পা দিয়ে লাথি মেরে অ্যাটাক করে। হিয়নের এরকমের অ্যাটাক এবং অ্যাটিটিউড দেখে সবাই তো অবাক হয়ে গেছে, কারণ যেই ছেলেটা কালকে কিছুই পারতো না আজকে যেন মনে হচ্ছে পুরাই ভিন্ন। ভিন্ন তো মনে হবেই, কারণ আমার অতীতের 15 বছরের ডিফেন্স ট্রেনিং অনেক কাজে দিছে। অবশ্য কাজে তো দেওয়ারই ছিল, ওদের কাজ কি শেষ? তাদের জন্য খুবই খারাপ লাগছে। সামনে যেই টাইম আসবে না, সেই টাইমে শুধু স্ট্রংরাই বেঁচে থাকবে। যাক, এটা জেনে আমার খুবই খুশি হচ্ছে যে আমার 15 বছর আগের স্কিলগুলো এখনো মনে আছে। তো হয়তোবা আমার বডি এতটাই স্ট্রং না যেটা সহ্য করতে পারবে, তবে এই কাজটা আমার তাড়াতাড়ি শেষ করা উচিত। কিরে হিয়ন, তুই যেই থালিতে খাবার খাস সেই থালিতেই ফুটা করস? দাঁড়া, তোকে পুরো মেরে সেন্সে আনবো। এর জন্য তোকে ভালোভাবে জরিমানা করব। পার্কের হাতে এই চাকুটা দেখে পাশের ছেলেটা বলে, এই পার্ক এটা না তোকে বিক্রি করার জন্য দিছে, এই ব্যবহার করলে সাবধানে ব্যবহার করিস। তারপর পার্ক বলে, আরে ছাগল, আমি জানি। এই চাকুটা দেখার পর হিয়ন লিটারালি শক হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে এটা হয়তো কোনো রেলিক্স। কিন্তু এই রেলিক্সটা এই গাধাগুলোর কাছে আসলো কিভাবে? অবশ্য এটাতে সারপ্রাইজ হওয়ার মতো কিছু নেই। অধিকাংশ রেলিক্সরাই মানুষদের অ্যাট্রাক্ট করার জন্য বড় বড় টর্মস তৈরি করে, কিন্তু কিছু কিছু রেলিক্সগুলো হিউম্যানদের সোসাইটিতে ইচ্ছে করে সিক্রেটলি থাকে। একটা ব্যাড স্মাইল দিয়ে মনে মনে বলে, যাই হোক, তোকে আমি ছাড়ব না। এটা বলেই পার্ক তার হাতে থাকা চাকু নিয়ে হিয়নকে মারতে আসে, কিন্তু একটা হিয়ন ইজিলি ডজ করে ফেলে। এমনকি তার হাত শক্ত করে ধরে তার হাত থেকে চাকু নিয়ে তার গলায় তাক করে ধরে। আরে না, তুমি টেনশন নিও না, আমি এটার খেয়াল খুবই সুন্দর মতো রাখবো। সেটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। পার্কের এরকমের অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়, ভাবতে থাকে যে কি, হিয়ন পার্কের হাতে থেকে নাইফ নিয়ে ফেলেছে? ও শিট। এগুলো বলে হিয়নের হাত থেকে নাইফটা নিতে আসে, কিন্তু হিয়ন দেয় না। সে ভাবতে থাকে এই রিলিক্স ব্যবহার করে কিভাবে। এটা হয়তো নতুন, কারণ এর আগে আমি কখনো এই ধরনের রিলিক্স ব্যবহার করিনি। এগুলো বলতে বলতেই ওই নাইফের পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। আসলে এই রেলিকের পাওয়ার হচ্ছে মানুষের অরা ডিটেক্ট করতে পারে, এমনকি মানুষের ইনার অর্গানগুলো দেখা যায়। তারা দুইজন জোরে সোরে হিউনের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু কোনো কাজেই দেয় না। তখনই হিউন জোরে সোরে সেখান থেকে দৌড় দেয় এবং তারা ভাবতে থাকে, আরে ওই ছেলেটা কোথায় গেল? এগুলো সব কিছু বুঝে ওঠার আগেই হিউন তাদের উপর ছুরি চালায়। তাদের শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করে। সে ভাবতে থাকে এটা ব্যবহার করা হয়তো অনেক টাফ, তো আসলে এটা খুবই সহজ ছিল। এরপর হিয়ন সবাইকে বলতে থাকে, তোরা নাটক করা বন্ধ কর, কারণ তোদের জোরে সোরে মারিনি, কিন্তু যদি তোরা টাকা না দেস তাহলে তোদের এমন অবস্থা করবো তোরা তোদের চিনতেও পারবি না। সে আবারও বলতে থাকে, তোদের কাছে যা যা আছে তা সব দে, দিলে তোদের সমাধি এখানেই বানাবো। না না, এরকম করো না, আমরা দিচ্ছি তোমাকে। এরপর সিন শিফট করে দেখানো হয় শহরের দৃশ্য। এরপর কেউ বলতে থাকে, কি তুই কি বলছিস? কি বলছিস তুই এইমাত্র? কি তোরা সিও জুহিয়নের হাতে মেরে খেয়েছিস আর সব টাকা দিয়ে দিয়েছিস? কি তোরা ভেবেছিস এগুলো বললে আমি বিশ্বাস করব? এগুলো কোনো এক্সকিউজ? আমরা দ্বিতীয় পর্বে জেনেছিলাম পার্ক তার বোনের আর্ট গ্যালারিতে দালালি করে, মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পার্কের বড় বোন। তারপর পার্কের বোন পার্ককে ফোনে চিল্লায় বলতে থাকে, এটা কোনো কথা? ওর পার্ক বলতে থাকে, আমি জানি না এগুলো কি হইতাছে, তো মনে হইতাছে যে আমার সবকিছু মাথার উপর দিয়ে চলে যেতেছে। কালকে সে কোনো ফাইটও জানতো না, আজকে কিরকম জানি একটা ডিফারেন্ট পার্সন মনে হইতাছে।
চোখ, অ্যাটিটিউড দেখে আমার খুবই ভয় লাগতেছে। হিয়নের অ্যাটিটিউডে কিরকম জানি কিলার কিলার ভাইব আসতেছে। উফো। আচ্ছা বল, তাকে কত টাকা দিছস? বললো না রে বইন, ও আমার ব্যাংকের সব টাকা নিয়ে গেছে। এমনকি তুমি যে ওই বুদ্ধার স্ট্যাচুটা দিছিল না, ও ওইটাও ছাড়ে নাই। মাই গড, তুই কি করছস? তুই ওই বুদ্ধার স্ট্যাচু যা ওরে দিয়ে দিছস কে? কেন, এটা সাবধানে রাখতে বলছিলাম, এমনকি কাউরে দেখাইতেও না করছি। তারপর পার্ক বলে, তুমি এটা বলতেছো? ও আমাকে বলতেছে যে কি, তোদের কাছে মাত্র এত টাকা, এতটুকু টাকায় কিছু হয়? তোরা তো গরিবের থেকেও গরিব। ভাবছিলাম যে তোদের থেকে নিলেই হয়ে যাব। সত্যি করে বল, তোদের কাছে আর কি কি আছে? না রে ভাই, আমাদের কাছে আর কিছুই নাই। সত্যি ভাই, এর থেকে আর বেশি কিছুই নেই আমাদের কাছে। তখনই হিয়ন পার্কের দিকে একটু সন্দেহ করে তাকায়। এরপর বলে, তুই সার্চ করার পর তোদের কাছে আর কিছু পাই না, তাহলে তোদের অবস্থা কি করবো তোরা তো জানিস। তখন হিয়ন সার্চ করে তাদের পকেট থেকে শুধু এই বুদ্ধার মূর্তিটা পায়। হিয়ন এই মূর্তিটা দেখে ভাবে, যাক, মনে হয় একটা ট্রেজার পেয়ে গেলাম, কারণ এটা দেখতে একটু ভ্যালুয়েবল লাগতেছে অনেক। তারপর পাশ থেকে সবাই বলতে থাকে, না প্লিজ প্লিজ, এটা নিও না প্লিজ। কিন্তু হিয়ন কে শোনে কার কথা? তারপর হিয়ন বলে, যেহেতু তোদের মুখ থেকে এই প্লিজ শব্দটা শুনছি, তাহলে হয়তো বা এটা খুবই ভ্যালুয়েবল। যাক, এটা আমি নিয়ে যাচ্ছি, তোরা থাক এখানে। তারপর পার্ক চিল্লায় বলতে থাকে, প্লিজ ভাই প্লিজ, এটা নিস না, এটা দিয়া যা রে ভাই, আমি তোর পায়ে পড়ি প্লিজ। কিন্তু হিয়ন তাদের কথায় পাত্তা না দিয়ে সোজা হাঁটা শুরু করে। এগুলো সব ঘটনা ঘটার পরই পার্ক তার বোনের কাছে ফোন দেয়। এমনকি তার বোন বলে, যা, ওইগুলো যেমনে পারস নিয়ে আয়, আমি জানি না কিভাবে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। যা, আমি না তোরে যাই নিয়ে আসতে বলছি, যেমনে পারস অমনি নিয়ে আসবি, আমি কিছু জানি না। এরপরে সিন শিফট করে দেখানো হয় একটি জুয়েলারি শপে, যেখানে হিয়ন এই বুদ্ধার মূর্তিটা বিক্রি করতে আসছে। এই স্ট্যাচুটা দেখার পর ওই বিক্রেতা বলে, না এটা তো এত দামি না, আর এটা যদি তুমি বিক্রি করে যাও তাহলে এটা কেউ কিনবেও না। তুমি বিশ্বাস করতে পারো আমাকে, এর কোনো ভ্যালুই নেই। তারপর হিয়ন ভাবতে থাকে, ও আচ্ছা, এই কেসটা তো একটু জটিল মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, কিন্তু ওই পার্ক এই মূর্তির জন্য এরকম করতেছিল কেন? সে যেভাবে অ্যাক্টিং করতেছিল, মনে হইতেছিল যেন এটার প্রাইস মিলিয়ন মিলিয়ন ডলারের উপরে। গুলো ভাবতে ভাবতে হিয়ন শপের ভেতর থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে। আমার সেন্স বলতেছিল যে হয়তো এটা খুবই দামি। আহা, আমার কাছে যদি আর্কিওলজিস্টিক রিলিক্সটা থাকতো, তাহলে এর দাম বের করা কোনো ব্যাপারই ছিল না। এগুলো ভাবতে ভাবতে হিয়নের সামনে একটি সিস্টেম উইন্ডো শো হয়, যেখানে লেখা থাকে স্পাই স্কিল অ্যাক্টিভেটেড। এখানে লেখা থাকে, তুমি এই বুদ্ধার মূর্তি থেকে কিছু একটা খুঁজে পেয়েছো। আচ্ছা, তোমার মানে কি এই মূর্তির ভিতরে কিছু একটা আছে? আচ্ছা আচ্ছা, বুঝছি, প্যানেলটা সরা। এই বলেই প্যানেলটার উপর হাত ছাড়তে থাকে। তো এই ব্যাপার, যে এর ভিতরে কিছু আছে, তো আমি সন্দেহ করেছিলাম, কারণ পার্কের মতো ছেলে কমের সস্তা জিনিসের জন্য এরকমের অ্যাক্টিং করতো না। এগুলো ভাবতে ভাবতে সে মূর্তিটি ঝাঁকাতে থাকে। তো যাই হোক, দেখা যাক কি আছে এর ভেতরে। এই বলেই সে তার পকেট থেকে ওই চাকুওয়ালা রিলিক্সটা বের করে, আর নিমিষেই ওই চাকুর মাধ্যমে হিয়ন বুদ্ধার মূর্তিটা কেটে ফেলে। আমরা দেখতে পারি এই মূর্তির ভিতরে একটি শিশি লুকানো ছিল, যা হিয়ন বুদ্ধার মূর্তিটা কাটার পর পেয়েছে। ও আচ্ছা, এটা তো লিকুইড ড্রাগ, যেটা একটু ব্যবহার করে অনেক নেশা হয়, ওইটা এটা? এগুলো যদি ওইগুলো হয় তাহলে তো অনেক দামি। কামিনা পার্কে ড্রাগসের ব্যবসা করতো? এগুলো বলেই হিয়ন ডানে বামে তাকাতে থাকে, যে কেউ তাকে দেখতেছে নাকি। এগুলো তো আমি মনে হয় তাদের যখন কাজ করতাম অনেকগুলো আর্ট পিস ছিল। এর মানে কি ওইগুলোর ভিতরেও কি এরকমের ড্রাগস ছিল? ও শিট। তারপর দেখা যায় হিয়ন কিয়োনোকে কল দিয়ে বলে, আচ্ছা ভাইয়া, ড্রাগসের হাইয়েস্ট রিপোর্ট যদি আমি কালেক্ট করে দিতে পারি, তাহলে এর রিওয়ার্ড কত হতে পারে? আনুমানিক $1 কোটি মতো না? এরপর সিন শিফট করে দেখানো হয় পার্কের বোনের আর্ট গ্যালারি। এর বড় বোন ফোনে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনার মাল রেডি, বাট পুলিশ অ্যাসোসিয়েশন হয়তো আমাদের উপর নজর রাখছে, এই কারণে দিতে একটু ডিলে হবে। আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। পার্কের বোনের কলে থাকা ওই লোকটা তার উপর পুরোই ক্ষেপে যায়। জি স্যার, আমি এর জন্য খুবই ক্ষমা চাচ্ছি। আমি যদি কোনো আপডেট পাই তাহলে আপনাকে সত্যিই জানাবো, আপনি আমার উপর ট্রাস্ট করতে পারেন। তারপর সে ওই লোকটার ফোন কেটে বলে, কিপ দ্য ইডিয়েট ওল্ড ম্যান, তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর টাকা আমি রাখবো? মালটা ইসা লোক, তুই আর তোর মাল লইয়া জাহান্নামে যা বুইরা লোক। তখন তাকে কেউ পেছন দিয়ে ডাক দেয়। পিছনে ফিরে তাকায়, ওই বুদ্ধার মূর্তিটা তোরা আনতে পেরেছিস না? কি হয়েছে পার্ক, কিছু বলতাছিস না কেন? আরে বই না, ওদের অনেক খুঁজছি কিন্তু পাই নাই। এরে, তোর অবস্থা এমন কেমনে হইলো? এরপরে আমরা দেখতে পাই পার্কের সাথে কিয়োনো আছে।
গিয়নো তাদের বলতে থাকে, আমি হচ্ছি পুলিশ এজেন্ট। আমরা রিপোর্ট পেয়েছি আপনারা ড্রাগস ডিলিং এর সাথে যুক্ত। পার্কের বোন আমতা আমতা করে বলে, ড্রাগস? আমরা তো ড্রাগস সেল করি না, আমরা তো আর্ট ওয়ার্কস এবং আর্ট পিসগুলো সেল করি। সত্যি আমরা কোনো অপরাধী না, চাইলে আপনি বাইরের মানুষজনদেরও জিজ্ঞেস করতে পারেন। আমি জানতাম, কারণ সকল ক্রিমিনালরা একই কথাই বলে। এখানে আমি প্রুফ সহকারেই এসেছি। আমরা দেখতে পারি গিওনোর হাতে ওই বুদ্ধার মূর্তি থেকে পাওয়া ড্রাগসের শিশি। সমস্যা নেই, আমরা এভিডেন্স হিসেবে আপনার লোকের কাছ থেকেও জানতে পেরেছি। এই কারণে আপনাদের ওয়্যারহাউসটা ইনভেস্টিগেট করা হচ্ছে আরও ভালোভাবে। তারা আমাদের ওয়্যার হাউসের লোকেশন কিভাবে পেল? আচ্ছা যাই হোক, আমাদের প্রত্যেকটা স্টোর রুমের মধ্যে পাসওয়ার্ড সেট করা আছে। আমি জানি না তুমি কি বিষয় নিয়ে বকবক করতেছ। তোমার কাছে যদি কোনো সলিড প্রুফ এবং এভিডেন্স না থাকে, তাহলে তুমি ইনোসেন্ট পিপলদের মিথ্যা কেসে ফাঁসাইতে পারো না। তুমি পুলিশ বলে মানুষের দোষ অন্যের ঘাড়ে চাপানোর তোমার কোনো অধিকার নেই। এগুলো বলতে বলতেই গিওনোর অকিটকি থেকে শব্দ আসতে শুরু করে এবং বলতে থাকে, আমরা মিসেস পার্কের আর্ট গ্যালারির সকল আর্টগুলো চেক করেছি। আমরা সবগুলো আর্ট পিস চেক করেছি, এমনকি সেই আর্ট পিসগুলোর ভেতর থেকে ড্রাগসগুলো খুঁজে পেয়েছি। এটা কিভাবে সম্ভব? তোরা আমাদের স্টোর রুম খুলেছিস? সম্ভবই না, কারণ সবগুলোর মধ্যেই ডিফারেন্ট পাসওয়ার্ড সেট করা আছে। আমি জানি তোরা মিথ্যা কথা বলছিস, ছাড় আমাকে। এগুলো সব শুনে গিওনো মুচকি হেসে বলে, তুমি ঠিক বলেছ, বাট আমরা অনেক রাস্তা জানি যে কিভাবে কি করতে হয়। আমাদের সাথে এমন কেউ আছে যে কিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সে যদি হয়তো আমাদের সাথে না থাকতো, তাহলে এই কেস কখনোই ক্লোজ করা যেত না। জোহিয়ন, দেখো এখানে একটা স্টোরেজ রুম আছে যা কিনা এখনো খোলা হয়নি। এটা শোনার পরে হিয়ন বলে, এখানেও আরেকটা আছে। দুইজন গার্ডের মধ্যে একজন হিয়নকে জিজ্ঞেস করে, ওয়াও অ্যামেজিং, তুমি এগুলা পাসওয়ার্ড যুক্ত ওয়ার্ড এত সহজে কিভাবে খুলতেছো? এটা শোনার পর হিয়ন বলে, আমি কোনো জিনিস এত সহজেই ভুলে যাই না। এটা সত্য যে অন্যদের তুলনায় আমার স্মৃতিশক্তি অনেক ভালো ছিল। এটাকে তুমি আমার অন্য একটি ট্যালেন্ট হিসেবে কনসিডার করতে পারো। তো যাই হোক, আমার এই ট্যালেন্টের কারণে ওরা আমাকে এত বছর পর্যন্ত ইউজ করছিল। বলে লাভ নেই, সেই ওয়্যার হাউসে আমি সব থেকে কঠিন কাজ করতাম, কারণ প্রত্যেকটা বল্টের মধ্যে ডিফারেন্ট পাসওয়ার্ড ছিল। হ্যাঁ, বলে লাভ নেই, কারণ প্রথম আমারও এই কাজ করতে অসুবিধা হতো। এই আস্তে আস্তে পাসওয়ার্ডগুলো মেমোরাইজ করে ফেলেছিলাম, বাট আমি কখনো ভাবিনি যে এটা আমাকে এভাবে সাহায্য করবে। যাক, আমি যেরকম প্ল্যান করেছিলাম সেরকম চলতেছে। একবার প্রাইজ মানিটা পেয়ে নেই, এরপর বিশ্বের সব রিলিক্সগুলো আমি আমার করব। তখন পুলিশটা হাসি মুখে বলে, থ্যাংক ইউ ভেরি মাচ জুহিয়ন আমাদের সাহায্য করার জন্য। এরপর হিয়ন সবাইকে বলতে থাকে, আমি আপনাদের সাহায্য করে খুবই খুশি। এরপর হিয়ন গিয়নোকে ফোন দিয়ে বলে, ভাইয়া আমি তার সাথে কথা বলবো, দাও তো ওই মহিলাকে। এক্সকিউজ মি ম্যাডাম, একটু দাঁড়ান, আমার ভাই আপনার সাথে কিছু কথা বলতে চাই। আন্টি, আপনার উচিত ছিল আমার সাথে ভালো ব্যবহার করা। আমি যেহেতু কাজ করেছিলাম, তাহলে আমাকে সম্পূর্ণ টাকাটা দেওয়া আপনার উচিত ছিল। এটা শোনার পর তার এই ভয়েসটা খুবই ফ্যামিলিয়ার মনে হয়। এটা এটা সিও জুহিয়ন, তুই তোর এটা করার সাহস হলো কিভাবে? যাই হোক, আপনার উচিত ছিল 6 মাস পর পর পাসওয়ার্ডটা চেঞ্জ করা। অবশ্যই এটা আমার দোষ না, এটা আপনার ব্যর্থতা। আচ্ছা যাই হোক, জেলে যেয়ে মজা করবেন। এটা শোনার পর তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এই সিও জুহিয়ন, তুই কি মনে করছিস? দাঁড়া, আমি জেল থেকে বের হইলই তারপর তোকে একেবারে দেখে নেব। তোর এই কাজের জন্য অনেক কিছু পরিশোধ করতে হবে। এরপর সিন শিফট করে দেখানো হয় হিয়ন মাঝ রাস্তায় হাঁটতে থাকে। সে বলতে থাকে, ড্যাম, জাস্ট আমার এখন রিফ্রেশিং লাগতেছে। হঠাৎ করেই তার ফোনে একটা নোটিফিকেশন চলে আসে। এটা অন্য কেউ না, তার ভাই গিওনো এই মেসেজটা করছিল। মেসেজে লেখা থাকে, তোর এই কাজের জন্য আমার খুবই গর্ববোধ হচ্ছে। তুই কিছুক্ষণের মধ্যেই $10 কোটি পেয়ে যাবি তোর সততার জন্য। আর একটা কথা, টাকাটা একটু সাবধানে ভাঙিস, কেয়ারলেস হয়ে ভাঙিস না। হিয়ন মনে মনে বলতে থাকে, আর বড় ভাই আমার জন্য সব সময় চিন্তা করতে থাকে। কিন্তু এখন আর তার আমার বিষয়ে তো টেনশন করা উচিত না। যাক, আমি এখন টমগুলো রাইড করতে পারবো খুবই সহজে। কিন্তু ওই জার্ক তাইজনের আগে আমার তাড়াতাড়ি খুঁজতে হবে রিলিক্সগুলো। আরে, এটা আবার কি? আমরা দেখতে পারি সে কিছু একটা দেখে অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি অলরেডি তার বাড়ির সামনে একটা টম্ব অ্যাপিয়ার হয়ে যায়। তো এই পয়েন্টের মাধ্যমে আজকে আমাদের এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো নেক্সট পর্ব দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অন করে রাখো, যেন আপলোড দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। তাহলে আজকের মতো এখানেই বিদায়।